গ্রামের প্রান্তে এই বটগাছ নাকি শত বছরেরও পুরনো। এই গাছের শেকড় মাটির গভীরে যেমন শক্ত, তেমনি শক্ত সেই সাধু অনন্তগিরির মন। ভোর হলে তিনি এখানে আসেন, বসেন আর গভীর শান্তিতে ডুবে থাকেন। সাধুটার চোখ বঞ্জ থাকলেও সব দেখে। কদিন আগে আমার ছেলের চাকরির চিন্তা দূর হলো, শুধু আশীর্বাদ চেয়েছিলাম ওনার কাছে। মানুষ বলে ওনার ধ্যানেই নাকি গাছটাও পবিত্র থাকে। যাই হোক, উনি থাকলে যেন মনটা ভালো লাগে। গুরুজি, আমার মাথাটা কাজ করছে না, কিছুই বুঝতে পারছে না। তুমি তো ঝড়ের আগে বাতাসের মতো ছুটছ রুদ্র। বসো, কি হয়েছে? পড়াশোনায় মন বসে না, বাড়িতে ঝগড়া লেগেই থাকে, ভবিষ্যৎ নিয়ে ভয় লাগে। সবাই বলে পরিশ্রম করতে, কিন্তু মাথার ভেতর ঝড়ের মতো শব্দ হয়। ভবিষ্যৎ নিয়ে যে ভয়, সেটা মেঘ, আর মন সেটা আকাশ। মেঘ আসবে যাবে, কিন্তু আকাশ থাকবে। তোমার আকাশটা খুঁজতে হবে। কিন্তু কিভাবে? যেমন আমি ধ্যান করি, তুমিও প্রতিদিন একটু সময় নিজের ভেতরে চুপচাপ তাকাও। যা ব্যথা, যা দুশ্চিন্তা, ওগুলোকে হাঁটাহাঁটি করতে দাও, কিন্তু তোমার শেকড় যেন মাটিতে থাকে। আমি কি পারবো? বটগাছ পারলে তুমিও পারবে। ঝড় এসেছে, এদিকে যাও। বজ্রপাতের শব্দ, বটগাছ নড়ে, কিন্তু সাধু নিশ্চল। রুদ্র অবাকভাবে তাকিয়ে থাকে। ওমা, এই ঝড়ে কেউ বাইরে থাকে? রুদ্র, তুই এখানে? সাধু মহাশয়, আপনাকে কি ভিতরে যেতে হবে না? ঝড় বাইরে, ভয় ভেতরে। যদি ভেতরের ভয় থামাতে পারো, বাইরে যত ঝড়ই আসুক টলাতে পারবে না। ঝড়ের তাণ্ডব চলতেই থাকে, কিন্তু গাছতলার সেই ছোট চত্বরটিতে যেন অদ্ভুত এক নীরবতা। মানুষজন কথা বলে না, শুধু বসে থাকে। বাতাস, বৃষ্টি আর পাতার শব্দ মিলেমিশে এক সুর তোলে। গুরুজি, গতরাতে আমি প্রথমবার নিজের ভেতরে তাকানোর চেষ্টা করেছি। অদ্ভুতভাবে মনে হলো যেন ভয়টা একটু কমেছে। এটাই শুরু। মনকে চুপ করানো শেখাটার সময় লাগে, কিন্তু তোমার যাত্রা শুরু হয়েছে। আপনি না থাকলে আমি বুঝতেই পারতাম না শান্তি বাইরে খুঁজে পাই না, ভেতরে খুঁজতে হয়। যদি একদিন তুমি নিজেই অন্যদের শেখাতে পারো, তাহলেই এই বটগাছের ছায়া আরও দূর পর্যন্ত ছড়াবে। এই বটগাছ আর সাধু অনন্তগিরি দুজনেই দাঁড়িয়ে আছে শতঝড়ের বিরুদ্ধে, এক অটল শান্তি নিয়ে। যারা আসে তারা ফিরে যায় একটু হালকা হৃদয় নিয়ে, কারণ শান্তিকে বলে হাওয়ার মতো, চোখে দেখা যায় না, তবে অনুভব করা যায়। গুরুজি, আজ আমি ভোরে উঠেই পড়াশোনা করেছি, তারপর কিছুক্ষণ ধ্যানও করলাম। মনটা যেন প্রথমবার স্থির লাগছে। দেখলে, মনকে বন্ধুর মতো করো, সে তোমাকে পথ দেখাবে। অস্থিরতার সঙ্গে যুদ্ধ করে লাভ নেই, তাকে বোঝাতে হয়। নমস্কার, আমি শহর থেকে এসেছি। শুনেছি গ্রামে অনেকে অসুস্থ, জ্বর, ব্যথা, দুর্বলতা। পরীক্ষা করতে এসেছি। স্বাগতম। মানুষের সেবা করাই চিকিৎসার ধর্ম। পরে গ্রামবাসীরা ভিড় করে, ডাক্তার পরীক্ষা করছেন। হঠাৎ একজন গ্রামবাসী বলে ওঠে, সাধু মহাশয় তো বলেন মন শান্ত থাকলে রোগ আসে না, তাহলে এত লোক অসুস্থ হচ্ছে কেন? হয়তো সাধুর ধ্যানের শক্তি কমে গেছে। না না, উনি তো সবসময় সাহায্যই করেন। মানুষ অসুস্থ হওয়া স্বাভাবিক, এটা মৌসুমী জ্বরও হতে পারে। এমন সময় কাউকে দোষারোপ করলে সমস্যা বাড়ে। গাছে পাতার দোলার মতো গ্রামবাসীর মনেও দোলা লাগে। কেউ বিশ্বাস করে, কেউ সন্দেহ করে। সেই দোলাই পরে ঝড়ে পরিণত হবে। রাত্রে বটগাছের নিচে অল্প আলো। রুদ্র একা বসে আছে, চিন্তিত। মানুষ কেন এমন বদলে যায়? একদিন তারা সাধুর কথা শুনে শান্তি পায়, আরেকদিন সামান্য ঝড়েই সন্দেহ করে। মন শুধু নদী নয় রুদ্র, ও কখনো কখনো বন্যাও হয়। তাহলে আমরা কি করব? সত্যকে শান্তভাবে ধরে রাখবে। মানুষ ভয় পেলে ভুল করে, ভয়ের কাছে হেরে গেলে জ্ঞানও অন্ধ হয়ে যায়। আমি কি গ্রামের মানুষদের বোঝানোর চেষ্টা করব? হ্যাঁ, তবে কখনো রাগে নয়। বোঝানো এটাও এক ধরনের সাধনা। পরদিন সকাল, ডাক্তার সোমেন, গ্রাম প্রধান ও রুদ্র মাঠে পানি পরীক্ষা করছে। দেখো রুদ্র,
গ্রামের পাশ দিয়ে যে ছোট নালা যায় সেখানকার পানি সম্ভবত দূষিত হয়েছে। রোগের কারণ ওটাই। তাহলে প্রমাণ পাওয়া গেছে সাধু মহাশয়ের কোনো ভুল ছিল না। আমি এখনই সবাইকে জানাই, আমাদের নালা পরিষ্কার করতে হবে। আমরা ভুল করেছি, অকারণে সাধুকে দোষ দিয়েছি। চলুন ওনার কাছে ক্ষমা চায়। সবাই বটগাছের নিচে আসে। অনন্তগিরি শান্তভাবে বসে আছেন। সাধু মহাশয়, আমাদের ভুল হয়েছে, আপনি ক্ষমা করুন। ক্ষমার কথা কেন বলো? ভয় মানুষকে ভুল করায়। তোমরা ভুল বুঝেছ, এটাই সবচেয়ে বড় সংশোধন। আপনার মতো মানুষ আজকাল খুব কমই দেখা যায়। এই গাছতলা শুধু আপনার ধ্যান নয়, গ্রামের আশ্রয়স্থল হয়ে উঠেছে। আশ্রয় গাছ দেয়, শান্তি মন দেয়। আমি শুধু পথ দেখাই, বাকিটা তোমাদেরই কাজ। এই গাছটা শুধু ছায়া দেয় না, আমাদের ভুল স্বীকার করার সাহসও দেয়। গ্রামের জ্বরের রহস্য মিটলেও নতুন গুজবের আগুন ছড়িয়ে পড়তে লাগল। এই বটগাছ নাকি গ্রামের জমির ওপর বাধা হয়ে দাঁড়িয়েছে। এই আগুনের শিখায় গ্রামবাসীর মন আবার কাঁপতে শুরু করেছে। রুদ্র, শুনেছ? চৌধুরী মহাশয় বলেছেন এ গাছটা কেটে ফেললে জমি সমতল হবে, বাজার বানানো যাবে, নাকি গ্রাম নাকি উন্নতি করবে। এই গাছটা কাটবে? আমাদের আশ্রয়, আমাদের শান্তির জায়গা। উন্নতি যদি শিকড় কেটে শুরু করতে হয়, তবে সেই উন্নতি দীর্ঘস্থায়ী হবে না রুদ্র। তাহলে আমরা কি করব গুরুজি? মানুষ তো চৌধুরীর কথায় ঝুঁকে আছে। ঝড়ের আগে গাছ নড়ে, কিন্তু ভেঙে যায় না। আমরাও নড়তে পারি, ভাঙব না। আলো শ্রীমন্ত চৌধুরী ও তার দল বটগাছের সামনে দাঁড়িয়ে। নীলিমা তাদের সঙ্গে এসেছে। সাধু মহাশয়, আপনি সম্মানিত মানুষ, কিন্তু উন্নতির পথে বাধা সৃষ্টি করলে সেটা মানা যায় না। এই গাছটা কাটলেই এখানে বাজার হবে, রাস্তা হবে, গ্রামের উপকার হবে। গাছ কেটে যে উন্নতি, তা দীর্ঘমেয়াদী নয়। গাছ বাঁচলে ভবিষ্যৎ বাঁচে। সবাই উন্নতির কথা বোঝে না, তাই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। বাবা, গাছ কাটলে সমস্যা আরও বাড়তে পারে। ছায়া হারাবে, গরম বাড়বে, বৃষ্টি কমবে। এই গাছ শুধু গাছ নয়। তুমি পড়াশোনা করে এসে এখন আমাকেই শেখাবে? রুদ্র এগিয়ে আসে সাহসী স্বরে। চৌধুরী মহাশয়, যদি উন্নতি চান, বাজার আপনি অন্য জায়গায় করতে পারেন, কিন্তু এই গাছ, এটা আমাদের ইতিহাস। তোমরা আমাকে থামাতে পারবে না। আগামীকাল গাছ কাটার কাজ শুরু হবে। রাত্রি, চাঁদের আলো, অনন্তগিরি, রুদ্র, নীলিমা ও কয়েকজন গ্রামবাসী বটগাছের নিচে বসে আছে। গুরুজি, আমরা কি আদালতে যাব? লড়াই করব? লড়াই সব সময় তলোয়ার দিয়ে হয় না রুদ্র। সত্য কথাও এক ধরনের যুদ্ধ। বাবা যুক্তি বোঝেন, কিন্তু অহংকার অনেক সময় যুক্তিকে ঢেকে দেয়। আমরা যদি পুরো গ্রামের মতামত নিয়ে তাকে সামনে দাঁড় করাই, তাহলে তিনি বাধ্য হবেন ভাবতে। অর্থাৎ গ্রামের মানুষকে এক করতে হবে। হ্যাঁ, তবে ভয় দেখিয়ে নয়, জাগিয়ে তোলার মাধ্যমে। পরদিন সকাল, বড় খোলা জায়গা, গ্রামবাসী জড়ো হয়েছে। নীলিমা ও রুদ্র জনতার সামনে দাঁড়ায়। চৌধুরী এসে বসেন। এই গাছটার নিচে আমরা দুঃখ ভুলেছি, শান্তি পেয়েছি। এটা শুধু কাঠের স্তূপ নয়, এটা আমাদের গ্রামের প্রাণ। যদি এটা কেটে ফেলি, আমাদের ভবিষ্যৎ মরে যাবে। যদি বাজারই দরকার হয়, তার জন্য খালি জমি আছে। উন্নতি মানে প্রকৃতি ধ্বংস নয়। আর এই গাছই তো আমাদের বন্যা ঝড় থেকে রক্ষা করে। এটা কাটলে বিপদ বাড়বে। গ্রামের লোক একসঙ্গে বলে ওঠে, গাছ কাটতে দেব না। ঠিক আছে, যদি পুরো গ্রামে গাছ রাখতে চায়, আমি আর আপত্তি করব না। সংকট কেটে গেছে, কিন্তু সন্ধ্যার নরম আলোতে সাধুর মুখে যেন অতীতের ছায়া ফিরে আসে। গুরুজি, শুনেছি আপনি নাকি আগে শহরের এক বিখ্যাত শিক্ষক ছিলেন। সত্যি? অতীত কখনো কখনো গাছের শুকনো পাতার মতো ঝরে যায়, কিন্তু স্মৃতি থাকে। তাহলে আপনি সব ছেড়ে এখানে এলেন কেন? কখনো কখনো মানুষ নিজের ভেতরের গোলমাল সামলাতে গাছের ছায়া খোঁজে। আমি সেই ছায়া পেয়েছিলাম এখানে। আজ তোমরা সেই ছায়াকে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন।